আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। এই মুহূর্তে আমি যে ক্লাসটি করাবো সেটি হলো নবম দশম শ্রেণীর জন্য সাধারণ গণিত প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। যারা তোমরা আমার ক্লাসগুলো দেখতেছো, ইতিমধ্যে দেখছো বা ফলো করতেছো, তারা নিশ্চয়ই অবগত আছো। আমরা ইতিমধ্যেই এই অধ্যায়ের মানে বাস্তব সংখ্যা বা প্রথম অধ্যায়ের 3টি লেকচার সম্ভবত সম্পন্ন করেছি। আজকে আমরা এর মধ্যে বর্গমূল নির্ণয়, বাস্তব সংখ্যার প্রাথমিক যে ধারণা জেনেছি, তারপরে আবার দুটি সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা নির্ণয় ইত্যাদি অনেক আলোচনা করেছি। আজকে আমরা যে আলোচনাটি করব বা যেটি নিয়ে তোমাদের সামনে আজকের লেকচারটি দেওয়া হবে সেটি হলো যে একাধিক আবৃত বা অনাবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। মানে হলো আমাদেরকে দুই বা ততোধিক আবৃত অনাবৃত মিলে কয়েকটি ভগ্নাংশ দেওয়া থাকবে, আমরা তাদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এখন তাহলে আমাদেরকে জানতে হবে প্রথমে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে। আমরা এটা একটু সংক্ষেপে বা সহজভাবে জানি। দেখো, সদৃশ আবৃত, সদৃশ শব্দের অর্থ হলো একই রকম বা অনুরূপ, ঠিক আছে? তো সদৃশ আবৃত বলতে আমরা কি বুঝবো? আমরা যদি লিখি 2.30, 3.02, 1.22 ফোনোফোনিক, হ্যাঁ, অথবা এখানে 30 ফোনোফোনিক, এরকম হতে পারে। তারপরে এখানে প্রয়োজনে আরেকটা ভগ্নাংশ লিখতে পারি, সংখ্যা লিখতে পারি 4, এইভাবে লিখলাম। আচ্ছা, তিনের সবগুলোর উপর ফোনোফোনিক আছে। আরেকটা আমরা লিখতে পারি 0.1, 2, এরকম। আমি এখানে 4টি দশমিক ভগ্নাংশ লিখলাম। প্রথমটি হলো 2.30 ফোনোফোনিক, 3 ফোনোফোনিক, 0 ফোনোফোনিক, 3.024 ফোনোফোনিক, 1.22 ফোনোফোনিক, 0.12, 4টি দশমিক ভগ্নাংশ। এখানে কোনোটি কিছু অংশ আবৃত, কিছু অংশ অনাবৃত। এই 4টি ভগ্নাংশকে অনুরূপভাবে প্রত্যেকটা দশমিকের পরে আমরা দেখি প্রথম যে দশমিক ভগ্নাংশ সেটা দশমিকের পরে দুটি আবৃত অঙ্ক আছে, পরেরটিতে দুটি অনাবৃত একটি আবৃত অঙ্ক আছে, তারপরেরটিতে একটি অনাবৃত একটি আবৃত অঙ্ক আছে, তারপরেরটিতে দুটি অনাবৃত অঙ্ক আছে। এখন সদৃশ আবৃত এদেরকে প্রকাশ করতে হবে বা আবৃতে। এখন কিভাবে প্রকাশ করব বা এদেরকে সদৃশ আবৃত প্রকাশ করা বলতে কি বোঝানো হবে? আমরা এই প্রত্যেকটি দশমিকের পরে আবৃত এবং অনাবৃত অঙ্ক সংখ্যা সমান থাকতে হবে, তখনই আমরা তাদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলতে পারবো। যেমন এখানে কয়টা আছে? দুইটা আবৃত, অনাবৃত নাই। এখানে আছে দুইটা অনাবৃত, একটা আবৃত। এখানে আছে একটা অনাবৃত, একটা আবৃত, আর এখানে অনাবৃত। তাহলে আমাদের সদৃশ হবে তখনই যখন প্রত্যেকটাতে আবৃত অঙ্ক সংখ্যা দশমিকের পরে আবৃত অঙ্ক সংখ্যা এবং অনাবৃত অঙ্ক সংখ্যা সমান থাকবে। প্রত্যেকটাতে প্রথমটাতে যতটা অনাবৃত থাকবে, যতটা আবৃত থাকবে, দ্বিতীয়টা তো সেই সংখ্যক অনাবৃত এবং আবৃত অঙ্ক থাকবে দশমিকের পরে। বারবার প্রশ্নটা বুঝতে হবে, দশমিকের পরে আবৃত অনাবৃত অঙ্ক সংখ্যা সমান থাকবে প্রত্যেকটা দশমিক ভগ্নাংশে, তখন আমরা তাদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে বলবো। যেমন আমি তোমাদেরকে একটা দেখাই, 1.234, হ্যাঁ, এখানে এরকম 4.0213, 1.1562, এই যে পরের যে তিনটি সংখ্যা আমি এখানে লিখলাম, দেখো প্রত্যেকটার মধ্যে দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা দুটি, আবৃত অঙ্ক সংখ্যা দুটি, সুতরাং এদেরকে আমরা বলবো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছ। এখন আমরা সমাধান করব যে কিভাবে আমরা এই যে অঙ্কগুলো আছে, দশমিক সংখ্যাগুলো আছে,
এদেরকে এই ফরম্যাটে বা সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করব। আমরা সরাসরি বইয়ের একটি অঙ্কতে চলে যাই, তারপরে এগুলোতে পড়া যাবে। ওকে, যে কোনো অঙ্ক দিলেই পারা যাবে। তোমাদের বইয়ে এটা হলো 14 নাম্বার অঙ্কের, আমি ঘ নাম্বার অঙ্কটি তোমাদেরকে করাচ্ছি। 14 এর ঘ। এখানে যে সমস্যাটি আছে 12.32 প্রথম দশমিক ভগ্নাংশ, পরেরটা হলো 2.19 উনকোণিক, তারপরটা হলো 4.3256 উনকোণিক। দেখো বইয়ের মধ্যে, আমার বইয়ে দেখা যাচ্ছে যে এইভাবে আছে। বইয়ে যদি প্রশ্ন যেভাবে থাকবে সেভাবেই, কোনো কোনো বইয়ে প্রিন্ট জনিত সমস্যা থাকতে পারে। আমার বইয়ে আমার কাছে যেটা আছে সেখানে এই তিনটি আবৃত বা অনাবৃত দশমিক ভগ্নাংশ, এখানে অনাবৃত অঙ্ক আছে দুটি দশমিকের পরে, এখানে আবৃত একটি অনাবৃত একটি, এখানে অনাবৃত দুটি আবৃত দুটি দশমিকের পরে। তাহলে আমাদের সবগুলোকে সমান সংখ্যক আবৃত অনাবৃত করছে। এখন আমরা নিয়মটা জানবো কিভাবে আমরা সদৃশ আবৃত প্রকাশ করব। এখন দেখো এখানে আলোচনার বিষয় হলো দুটি জিনিস, একটি হলো আবৃত অনাবৃত, একটা হলো আবৃত অঙ্ক, আর একটা হলো অনাবৃত অঙ্ক। এই দুটো জিনিস মনে রাখতে হবে। তাহলে এই দুইটা কিভাবে আমরা নির্ণয় করব, প্রত্যেকটার ক্ষেত্রে সমান সংখ্যক আবৃত সমান সংখ্যক অনাবৃত কিভাবে নির্ণয় করব। তাহলে আবৃত বলতে আমরা বুঝি যেটার উপর পুনর্বণিক আছে, অনাবৃত বলতে যেটার উপর পুনর্বণিক নেই। এবার আমরা প্রথমে দেখি অনাবৃতটা আমরা কিভাবে নির্ণয় করব। আচ্ছা, আবৃতটা বলতে পারি, আবৃতটা কিভাবে নির্ণয় করব। তোমাকে দেখতে হবে তোমাকে যে কটা দশমিক ভগ্নাংশ দেওয়া আছে প্রত্যেকটার অঙ্কের মধ্যে, সংখ্যার মধ্যে অনাবৃত অঙ্ক কয়টি আছে সেটি আগে নির্ণয় করতে হবে। তো আমরা দেখি প্রথম যে দশমিক ভগ্নাংশটা আছে সেখানে আমাদের আবৃত অঙ্ক সংখ্যা নেই, মানে 0 বা নাই। আর পরেরটাতে আছে একটি আবৃত অঙ্ক, তারপরেরটাতে আছে দুটি আবৃত অঙ্ক। এখন আমাদের প্রথমে এটাই লিখতে হবে, প্রদত্ত দশমিক ভগ্নাংশগুলোতে আবৃত অঙ্ক আছে 0, 1, 2 বা 9, 1টি, 2টি। তাহলে সদৃশ আবৃত্তি আমরা যখন প্রকাশ করবো এদেরকে, তাহলে আমাদের লিখতে হবে, নিয়মটা হলো এই দশমিক ভগ্নাংশ, প্রদত্ত দশমিক ভগ্নাংশগুলোতে প্রত্যেকটাতে যে কটি আবৃত অঙ্ক থাকবে, প্রথমটাতে কয়টা 0টি, পরেরটাতে কয়টা 1টা, তারপরটা কত 2টা। এই 0, 1, 2 এর লসাগু বের করতে হবে, লসাগু। তো 0, 1, 2 এর লসাগু কত আমরা জানি 2, ঠিক আছে। এইটা আমরা লসাগু বের করলাম। তারপরে এই আবৃতটা নির্ণয়ের নিয়ম হলো এটা। তাহলে অনেকটাই সহজ, অনেকের কাছে কঠিন মনে হচ্ছে, হয় বা হয়ে থাকে, কিন্তু তোমরা যদি প্রথম থেকে আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, আমি হয়তো একটু ব্ল্যান্ডি করে বলি, কিন্তু তোমরা খেয়াল করবা, বারবার বলি তোমাদের বোঝার স্বার্থে। তাহলে আমাদের প্রত্যেকটা সংখ্যার মধ্যে দেখতে হবে কয়টা আবৃত অঙ্ক আছে। এখানে কয়টা 9, এখানে কয়টা 1টা, এখানে কয়টা 2টা। তো আমরা 0 না নিয়ে আমরা লিখতে পারি এখানে 9, এখানে 1, 2, তাহলে 1 আর 2 এর লসাগু যেটা হবে 2। তাহলে সদৃশ আবৃত্তি আমরা যখন প্রকাশ করব তখন প্রত্যেকটার দশমিকের পরে আবৃত অঙ্ক থাকবে 2টি, মানে লসাগু যা হবে ততটি থাকবে, যত লসাগু হবে ততটি অঙ্ক থাকবে আবৃত্তির ক্ষেত্রে। এবার আসি অনাবৃত্তের হিসাবটা কিভাবে করব। অনাবৃত্তের ক্ষেত্রে হিসাবটা হবে, অনাবৃত অঙ্ক প্রত্যেকটার মধ্যে এটার মতো বের করব কয়টা আছে প্রত্যেকটার মধ্যে। এই প্রথমটাতে আছে কয়টা, এটাতে আছে কয়টা 2টা, এটাতে আছে কয়টা 1টা, এটাতে আছে কয়টা 2টা। তো আবৃত্তির ক্ষেত্রে আমরা করব সংখ্যাগুলো ওই অঙ্কের সংখ্যা লসাগু। আর অনাবৃত্তির ক্ষেত্রে আমরা করব কি, সর্বোচ্চ সংখ্যক যে কয়টি অনাবৃত অঙ্ক থাকবে, হ্যাঁ সেটা যে কোনোটার থাকতে পারে, এটা বা 3টার যে কোনোটাতে থাকতে পারে। এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ আছে কয়টা 2টা, তাহলে সদৃশ আবৃত আমাদের এই 2টি অনাবৃত অঙ্ক থাকবে। তাহলে সহজ নিয়ম, 2টা নিয়ম আমরা জেনে গেলাম, আবৃত অনাবৃত অঙ্ক সংখ্যা বের করার নিয়ম। অনাবৃতের ক্ষেত্রে অনাবৃত যতটি অঙ্ক থাকে, সর্বোচ্চ যতটি অঙ্ক থাকবে সদৃশে ততটি রাখতে হবে বা থাকবে। কিভাবে রাখবো বা থাকবে সেটি আমি দেখাচ্ছি একটু পরে। আর আবৃত অঙ্কের ক্ষেত্রে হলো যতটি আবৃত অঙ্ক থাকবে তাদের লসাগু বের করতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে যতটি থাকবে, এখানে একটা, এখানে যতটি থাকুক
তাদের লসাগু যত থাকবে ততটি আবৃত অঙ্ক থাকবে। এবার আমরা কিভাবে সেই অনাবৃত বা আবৃত অঙ্কগুলো লিখবো সেটা একটু দেখি। তাহলে আমরা হয়ে গেল, তাহলে আমাদের অনাবৃত অঙ্ক থাকবে দুটি, আবৃতও থাকবে দুটি প্রত্যেকটার মধ্যে। তাহলে আমরা এদেরকে সদৃশ্যে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তা আমি এখন যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমাদেরকে এই অঙ্কগুলো আসলে ব্যাখ্যা আকারে লিখতে হবে, যে প্রদত্ত দশমিক ভগ্নাংশগুলোতে আবৃত অঙ্ক আছে এত এত এতটি, এত এত লসাগু এত, সুতরাং সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আবৃত অঙ্ক থাকবে এতটি, একটি অংশ। দ্বিতীয় অনাবৃত অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে প্রদত্ত দশমিক ভগ্নাংশগুলোতে অনাবৃত অঙ্ক আছে এত এত এতটি, মানে যে কটি 2 1 2টি, সর্বোচ্চ এখানে সর্বোচ্চ অঙ্ক সংখ্যা দুটি, সুতরাং সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে অনাবৃত অঙ্ক থাকবে দুটি। ব্যাস এই ব্যাখ্যাটুকু লিখতে হবে। এবার আমরা লিখব সুতরাং নিম্নে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। সুতরাং নিম্নে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এই লিখে, তাহলে কয়টা, প্রত্যেকটা দশমিক ক্ষেত্রে অনাবৃত অঙ্ক থাকবে দুইটা, আবৃত অঙ্ক থাকবে দুইটা। তাহলে এখানে আছে 12.32। এখন আমরা এই অনাবৃত দুটা ঠিক আছে, আবৃত থেকে আমরা জানি দশমিকের পরে যত শূন্যই দেওয়া হোক এদের কোনো ভ্যালু নেই, সুতরাং আমরা এখানে দুটো শূন্য দিয়ে এদের উপরে কি দিয়ে দিব, পূর্ণকণিক দিয়ে দিব। ঠিক আছে, দশমিকের পরে যত শূন্যই আমরা লিখি এদের কোনো মূল্য নেই, কাজে দেওয়া যাবে প্রয়োজনে আমাদের, যেহেতু আমাদের দশমিকের দুইটা অনাবৃত অঙ্ক আবৃত অঙ্ক লাগবে, এই জন্য আমরা দুটো শূন্য দিয়ে এদের উপরে পূর্ণকণিক দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে 2 পয়েন্ট, এখানে আছে একটা অনাবৃত, লাগবে হলো দুইটা, তাই আমরা কোত্থেকে আনবো, এই যেটার উপর পূর্ণকণিক আছে আমরা জানি এটা মানে বারবার আসতে থাকবে। এখন আমরা যেহেতু দুইটা অনাবৃত দুইটা আবৃত দরকার, সেজন্য আমরা 4টা অঙ্ক, টোটাল 4টা অঙ্ক, 1 তো আছেই, আর 9 এর উপর পূর্ণকণিক 3টা 9, তাহলে 4টা অঙ্ক হয়ে গেল, দুইটার উপর পূর্ণকণিক থাকবে আর দুইটা অনাবৃত থাকবে। এভাবে আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে, তারপরে হলো 4.3256, এটা দেওয়া লাগবে না, যেভাবে আছে সেভাবে। এখন দেখো এই যে সুন্দরভাবে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পেরেছি বা প্রকাশ করে ফেললাম। এভাবে খুব সহজে যে কোনো দশমিক ভগ্নাংশে তোমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সদৃশ আবৃত দশমিকই প্রকাশ করতে না পারলে তোমরা এই আবৃত বা অনাবৃতের এই অধ্যায়ের যে যোগ বিয়োগগুলো আছে সেগুলো করা যাবে না। আমি একটি দেখালাম, আমরা এখন একটি যোগ একটি বিয়োগ করে দেখাবো, সেখানেও সদৃশ আবৃত প্রকাশ আছে। কাজেই আমরা যদিও এখানে 14 নম্বর অঙ্কটা করেছি, 15 16 করতে আমাদের সদৃশ আবৃত প্রকাশ করতে হবে। কাজে আমি এখান থেকে আর দেখালাম না, তোমরা এই নিয়মে কি হলো না হলে সেটা পরে তুমি এই নিয়মে করে ফেলবা, তারপরে তুমি রেজাল্ট মিলাবা বা চিন্তা ভাবনা করবা। তাহলে আমি এখন যে নিয়মটা বললাম সেই নিয়মে করে ফেলবো, আশা করি হয়ে যাবে। আমরা এখন 15 করবো, 15 এবং 16 যোগ, একটি যোগ এবং একটি বিয়োগ দেখাইলে তোমাদের আশা করি বুঝতে পারবা। যোগ বিয়োগ করতে হলে আমাদেরকে আগে তাদেরকে সদৃশ আবৃত্তি প্রকাশ করতে হবে। দেখো 15 নম্বর অঙ্কটা যেটা আছে আমাদের 15-এর 1 বা ক বা খ, আমি যে কোনো একটা দেখাচ্ছি, কোনটা দেখাবো, প্রথমটা দেখাতে পারি ইচ্ছে করলে, প্রথমটা বা ঘ নাম্বারটা দেখাতে পারি। 15-এর গ, এখানে বলেছে যোগ করতে 0.006 পূর্ণকণিক, তারপরে প্লাস 0.92 পূর্ণকণিক, প্লাস 0.134 পূর্ণকণিক। তো তোমরা ভালো করে প্রশ্নটা আগে লিখে দেখে নিতে হবে। এই আমাদের বলছে এই তিনটা যোগ করতে হবে, এবার যোগ করতে হবে। যোগ করতে হলে আমাদের এগুলোকে আগে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যে নিয়ম বলেছিলাম, আমরা আগে খেয়াল করি এখানে অনাবৃত অঙ্ক বা হিসাব করি আগে, যেটা তুমি ইচ্ছা আগে হিসাব করা যায়। অনাবৃত অঙ্ক এখানে কয়টা আছে, দুটা, এখানে আছে 9, এখানেও 9। এখানে 9 কেন, এখানে যেহেতু প্রথমটা শেষটার উপর পূর্ণগুণিক আছে, তার মানে মনে রাখতে হবে সবগুলোর উপর পূর্ণগুণিক। যদি কখনো তুমি দেখো এখানে মনে করো 0.15 1 2 3 4 6 এভাবে থাকে, তখন বুঝে নিতে হবে সবগুলোর উপর পূর্ণগুণিক আছে। ঠিক আছে, আর যদি এইভাবে থাকে তখন বুঝতে হবে এই তিনটার উপর আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এই 1 3 4 মাঝখানে মানে তিনটার উপর পূর্ণগুণিক আছে। তাহলে এখানে অনাবৃত অঙ্ক এখানে নাই, এখানেও নাই, এখানে আছে দুইটা, তাহলে অনাবৃত অঙ্ক থাকবে সর্বোচ্চ দুইটা। ঠিক আছে, আর আবৃত অঙ্ক এখানে আছে একটা, এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা। 1 2 3 1 2 3 লসাগু কত 6, তাহলে আবৃত অঙ্ক থাকবে 6টি, অনাবৃত অঙ্ক থাকবে 2টি। তাহলে আমরা এদেরকে সদৃশ প্রকাশ করি, তারপরে যোগ করব।
বারবার বলতেছে যোগ করতে হলে আগে সদৃশ্য প্রকাশ করতে হবে। তাহলে সদৃশে অনাবৃত অঙ্ক থাকবে 2টি, আবৃত অঙ্ক থাকবে 6টি। আমরা এদেরকে লিখব প্রদত্ত দশমিক ভগ্নাংশে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করে পাই। এই পাই লেখার পরে এই সদৃশে প্রকাশ করব 0.00। যেটা অনাবৃত কয়টা থাকবে? দুইটি, আর আবৃত থাকবে 6টা। তাহলে 6টা 6 লিখতে হবে এখানে, যেহেতু 6 এর পরে এই যে 6টা 6। তারপরে 0.92929292 অনাবৃত 2টা, আবৃত যেহেতু 9292 এর উপর পরিমাণিক 9292 বারবার আসতে থাকবে। 2টা অনাবৃত, 6টা আবৃত। এখানে হলো 0.13413 আমাদের নিয়ম অনুযায়ী এখানে 3টার পর পৌনঃপুনিক আছে, তাহলে 134 প্রথমে লিখবো, তারপর আবার 134, তারপর আমাদের যতটা প্রয়োজন, একটা হলে একটা লিখবো, দুইটা হলে দুইটা, হলে তিনটা হলে তিনটে লিখবো। তাহলে পৌনঃপুনিক হবে এই পর্যন্ত। এবার আমরা সদৃশ প্রকাশ করলাম। এবার আমরা কি করব? যোগ করব। এবার আমরা যোগ করব। যোগের নিয়মটা অনেকটাই স্বাভাবিক বা সাধারণ যোগের মতনই, তবে একটা জায়গায় ঘাপলা আছে, ওইটা আমি দেখাচ্ছি তোমাদেরকে কোন জায়গায় সেটা বলতেছি। দেখো, আচ্ছা 3 এর 2 কত? 5, 5 আছে 11, 1 হাত আছে 1, 2 9 2 11, 11 আর হলো 6, 6 17, 7 হাত আছে কত? হাত আছে হলো 1। তারপরে 5 আর 2 কত? 7, 7 আর 6 13 এর 3 হাত আছে 1। তারপরে হলো 4 13 আর 6 হলো 19, 9 হাত আছে 1, 2 4 16 0 হাত আছে 1, 5 14, 5 আর 9 হলো 14, আর হলো 6 14 আর 6 হলো 20 0 হাত আছে 1, 4 হাত আছে 2 20 হয়েছে, হাতে ছিল 1 5 9 14 6 20 হাতে আছে 2 3 আর 2 5 5 আর 2 7 7 আর 0 7। তারপরে হাতে নাই 10 এর 0 হাতে আছে 1। এবার আমরা পৌনঃপুনিক কত কোথায় আছে এখানে আর এখানে দিয়ে দিব। এই মনে করে এখানে 6টা দিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের দেখা যায় কিনা দেখো, এখানে 1 ছিল, এই 1 এর উপরে হবে সবগুলো। মজার বিষয় এখন দেখো, যেটা তোমাদের এখানে ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, যেখান থেকে পৌনঃপুনিক শুরু, এই যে যেখান থেকে পৌনঃপুনিক শুরু, সেই জায়গায় যদি আমাদের হাতে থাকে, তাহলে আমরা ওই হাতের অঙ্কটা এখানে যোগ করে দেবো। যেহেতু এখানে আমাদের হাতে কত ছিল? 2 ছিল, তো আমরা এখানে 2 যোগ করে দেবো, প্লাস 2 সরি দেখো 2 যোগ হবে না, যোগ হবে কত? 1। কারণ হলো হাতে 2 ছিল এখানে, সেটা যোগ হয়েছে এখানে, তো এখানে কত ছিল হাতে? 1। আমাদের এখানে ছিল 3, আগে 4 2 2 4 10, হাতে 1 ছিল, সেই একটা এখানে যোগ হয়ে যাবে। ওকে, তাহলে যেখান থেকে শুরু সেখানে এসে যদি এখানে হাতে থাকে, সেই হাতেরটা এখানে আবার যোগ করে দিতে হবে। যোগ বিয়োগের ক্ষেত্রে এটাই। আবার যদি এখানে বিয়োগের ক্ষেত্রে যদি এখান থেকে যখন আসবে, এখান থেকে যখন এখানে আসবো, যেখান থেকে পৌনঃপুনিক শুরু, সেখানে যদি হাতের কিছু যোগ হয়, ওই যোগের অংশটা আবার এখানেও যোগ হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো আবার বলছি, আমাদের এখানে যোগ করার পর এখানে আমরা হাতে কত যোগ করেছি? এখানে হাতের 1, ওই একটা আবার এখানে যোগ হবে, কারণ এখান থেকে পৌনঃপুনিক শুরু, যেখান থেকে পৌনঃপুনিক শুরু সেখানে যদি হাতে থাকে বা হাতের কিছু আগেরটা থেকে সেখানে যদি যোগ হয়, এখানে কত যোগ হয়েছিল? 1, সেই 1টা আবার এখানে যোগ হয়ে যাবে। যদি এখানে 2 যোগ হয়, যদি এর আগে হাতে 1 থাকতো 2 থাকতো, তাহলে এখানে 2 যোগ হতো। যাই হোক, এবার আমরা এটা যে করে যেটা হবে সেটাই হবে আমাদের চূড়ান্ত রেজাল্ট। তাহলে 2 7 3 9 0 0, হ্যাঁ, এখান থেকে 6টা পৌনঃপুনিক আর 0 7.1, এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে যোগ করতে পারতে হলে আমাদের সদৃশ আবৃত্তি প্রকাশ করতে পারতে হবে। সুতরাং বুঝতেই পারতেছো, সদৃশ আবৃত্তি প্রকাশ করাটা বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনেকটাই সহজ। শুধু দেখতে হবে কয়টা অনাবৃত অঙ্ক আছে। সর্বোচ্চ সংখ্যক যতটি অনাবৃত অঙ্ক, সদৃশে ততটি অনাবৃত অঙ্ক থাকবে। আর আবৃত্তির ক্ষেত্রে আবৃত অঙ্ক সংখ্যাগুলো লসাগু হবে। ওকে, লসাগু যত হবে ততটি আবৃত অঙ্ক হবে সদৃশে। এবার আমরা একটা বিয়োগ দেখি। আমরা একটা বিয়োগ করি। আমরা মনে করি 16, যে কোনো 16তে বিয়োগ আছে। আমরা যদি 16 ঘ করি, এখানে বলেছে, এখানে প্রশ্নটা একটু ঝামেলা দেখা যাচ্ছে। দেখো, আমি এটা বাদ দিয়ে পরেরটা করি। আমরা এখানে এটা করি, 19.5
345 অনুভূমিক মাইনাস 13.2349 এই তিনটার উপর অনুভূমিক। ওকে, এই তাহলে আমাদের আগের মতো সদৃশ্য প্রকাশ করতে হবে। দেখবো প্রদত্ত দশমিক ভগ্নাংশগুলো সদৃশ্য প্রকাশ করে পাই। তাহলে এখানে অনাবৃত কয়টা? দুইটা। এখানে কয়টা? একটা। তাহলে সর্বোচ্চ অনাবৃত কয়টা? দুইটা। তাহলে সদৃশ্য অনাবৃত অঙ্ক থাকবে দুটি। আবৃত অঙ্ক এখানে একটা, এখানে তিনটা। 1 আর 3 লসাগু হলো 3। তাহলে অনাবৃত অঙ্ক থাকবে কয়টা? তিনটা। তাহলে আমরা প্রকাশ করব 19.3455 যেহেতু আবৃত থাকবে তিনটা, অনাবৃত দুইটা। অনাবৃত এখানে দুইটা আছে। আচ্ছা, এই আবার এখানে হবে 13.23492 সরি 3। দেখো একটু আগে বলেছি যেহেতু এখানে অনাবৃত অঙ্ক দুইটা লাগবে, তাহলে আমরা একটা অঙ্ক আছে 2 আর যেহেতু 349 এর পূর্ব অনুভূমিক তাহলে 349 একবার লিখলাম। আবার আমরা 349 লাগবে, কিন্তু আমাদের অতটুকু প্রয়োজন নাই, একটা প্রয়োজন, সেজন্য আমরা শুধু 3 লাগবে। তাহলে পুনঃপুনিক দিব দুইটার উপরে। এই জায়গাটা অনেকেই না বুঝতে পারো, দেখো আবার বলছি, তোমার যতটুকু প্রয়োজন। আমার এখানে একটা অঙ্ক অনাবৃত আছে, তা আমাদের আরেকটা অঙ্ক আনতে হলে কি করতে হবে? যেহেতু এখানে তিনটা পুনঃপুনিক, ওই তিনটা অঙ্ক আমরা লিখে ফেলব প্রথমে। তো আমাদের দুইটা হয়ে গেল অনাবৃত, আর আবৃত দুইটা আছে, আরেকটা লাগবে। তাহলে আমরা এই 3 দিয়ে আবার শুরু করব। 3 পর্যন্ত লিখব, 49 এর প্রয়োজন নাই, কারণ আমাদের অতটুকু দরকার নেই। এবার আমরা বিয়োগ করব, ঠিক আছে? 3 আছে 5 হবে, 2 হলে 5 আছে, 15 হয়, 9 আছে, 15 হবে কত? 6। তারপরে হাত আছে 1 0। তারপরে এখানে হাতে নাই 1.60। তাহলে পুনঃপুনিক এখানে দেখো যেখান থেকে পুনঃপুনিক শুরু হয়েছিল সেখানে কিন্তু হাতে 1 ছিল, সেই জন্য এই 1 আবার বিয়োগ করে দিতে হবে আমাদেরকে। এই 1টা আমাদের আবার কি করে দিতে হবে? আগের নিয়মে। তাহলে 1 বিয়োগ করে দিলে কত হবে? যেটা হবে সেটাই হবে আমাদের অ্যানসার। তাহলে কত হবে? 16011 এখান থেকে কত করলে 0.6। এটা হলো আমাদের অ্যানসার। এইভাবে তোমরা সদৃশ আবৃত্তি এবং সদৃশ আবৃত্তি প্রকাশ করে যোগ বিয়োগ আশা করি করতে পারবা। আজকে পর্যন্তই। আমরা নেক্সট গুণ ভাগ করব বা পরবর্তী অঙ্কগুলো করব। তো সে পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবা আর লেখাপড়ার সাথেই থাকবা। আমার অঙ্কগুলো বা যে লেকচারগুলো তোমাদের হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ আমি করাচ্ছি, আমি আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা এবং উপকৃত হবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।